because this boy, the owner of the Momo, is very close to Chief Minister. And second, all the victims are Hindus. Hindus are not vote bank. This Sarkar, this government is functioning like Bangladeshi Jamati government. আনন্দপুরে এই ভয়ানক ২৭ জন সহ নাগরিকের মর্মান্তিক মৃত্যুর পরেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন একবারও সেখানে গেলেন না জানেন? তার কারণ একজনও মৃতদের তালিকার মধ্যে হিন্দু ব্যতীত অন্য কেউ নেই। শুভেন্দু অধিকারী বলছেন যে একচক্ষু মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু তার ভোট ব্যাংকের কেউ ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে সেখানে ছিলেন না বলে তিনি যাওয়ার প্রয়োজন বোধ করলেন না। আর যার ছবি দেখালেন প্ল্যাকার্ড হাতে শুভেন্দু অধিকারী, তিনি কে জানেন? আপনারা সকলেই জানেন, ওয়াও মোমো এবং তাদের সংস্থার যিনি সিইও বা মালিক বলতে পারেন, সেই সাগর দারিয়ানির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। তাও কোথায় জানেন? মাদ্রিদে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্পেনে গিয়েছিলেন তখন তার সফর সঙ্গী হয়েছিলেন এই সাগর দারিয়ানি। এরপরে আপনারাই বুঝে দেখুন, এরপরেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র আর্থিক সাহায্য দিয়েই সন্তুষ্ট। তার প্যাকেজ বোধহয় রেডি রয়েছে এবং তিনি বিচার করেন যে তার ভোট বাক্সের মধ্যে কেউ মারা গেলে তারপরে তিনি যাবেন কি যাবেন না। কিন্তু আজকের বিষয় এটি নয়। আজকের বিষয় এটাও নয় যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের বিভিন্ন ইস্যু নিয়ে ইচ্ছাকৃতভাবে হয়তো এড়িয়ে যান, কিন্তু এই বিষয়টি তিনিও এড়িয়ে যেতে পারেননি। তিনিও মর্মান্তিক এই ঘটনা টুইট করেছেন। কিন্তু আমরা কেন এইগুলো শোনাচ্ছি এই কারণে, এই কুব্যবস্থা, এই ভয়ঙ্কর ব্যবস্থা থেকে মুক্তি পাওয়াটাই আমাদের লক্ষ্য, একমাত্র লক্ষ্য হওয়া উচিত। এবারের নির্বাচন আমাদের কাছে শেষ নির্বাচন, তা না হলে এই আরো 5 বছরের জ্বালা যন্ত্রণা যে কত মানুষের ওপর দিয়ে বইবে সে আপনি কল্পনা করতেও পারবেন না। বিভীষিকাময় সেই দিনগুলো আর আমরা ফিরে পেতে চাই না। তাই সেই কারণে একটা দারুণ বক্তব্য শোনাবো নির্বাচন কমিশনের, একগুচ্ছ ঘোষণা, 7 দিনের মধ্যে ড্রাস্টিক অ্যাকশন নিতে বলেছে নির্বাচন কমিশন। আসুন আজকে আলোচনা করা যাক আপনাদের সামনে, এবং আমাদের গলার ভয়েস হয়ে আপনারা ঝরে পড়ুন প্রত্যেক দিনের মতোই কমেন্ট বক্সে। একেবারেই এই সরকারের দুর্নীতিগুলো প্রকাশ্যে নিজেরা সৎ সাহস দেখিয়ে গণতান্ত্রিক অধিকারটি প্রয়োগ করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে পাশে থেকে আমাদেরকে গলার আওয়াজ দৃঢ় করতে সাহায্য করুন। নমস্কার, আপনাদের সঙ্গে আমি প্রলয়। শুরু করছি আজকের বিশেষ একটি অনুষ্ঠান। দেখুন, আমি আপনাদের সামনে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে 7 দিনের মধ্যে নির্বাচন কমিশন একেবারেই কড়া কিছু সিদ্ধান্ত নিয়েছে এবং সেগুলো শেষ করার জন্য আবেদন জানিয়েছে। সেই 7 দিনের মধ্যে মূলত যা করতে বলেছিল সেটা আমি আপনাদের সামনে বলবো। একেবারেই জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মনোজ আগরওয়াল এবং যত ডিইও, ইআরও সবাই, পর্যবেক্ষক, সকলে মিলে একটা মিটিং হয়েছে। সেই মিটিং এ এক গুচ্ছ নির্দেশিকা এসেছে। সেই নির্দেশিকাগুলো আমি আপনাদের সামনে 1, 2, 3, 4, 5, 6 করে পর বলবো, তাহলে বুঝতে পারবেন যে কতটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেটা নেওয়াটা প্রয়োজন ছিল। প্রথমে বলা হয়েছে শনিবার বিকেল 5টার মধ্যে শুনানির সমস্ত বকেয়া নোটিশ পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ আজকে বিকেল 5টার মধ্যে যে নোটিশগুলো জেনারেট অলরেডি হয়ে গিয়েছে, পাঠানো হয়নি, সেগুলোকে পাঠাতে হবে আজকে বিকেল 5টার মধ্যে। দ্বিতীয়, যে সমস্ত তালিকা এখনো পর্যন্ত শুনানির জন্য পাঠানো হয়নি বা জেনারেট করা হয়নি, সেগুলো 1 তারিখের মধ্যে অর্থাৎ পরশুর মধ্যে সেগুলোকে অবশ্যই বিকেল 5টার মধ্যে সেগুলোকে জেনারেট করে পাঠিয়ে দিতে হবে এবং তার প্রমাণও বিএলওদের নেটে আপলোড করে দিতে হবে। 2 নম্বর। 3 নম্বর, যে সব ধরনের শুনানি এবং শুনানির কাগজপত্রের আপলোডের কাজ যাবতীয় শেষ করে ফেলতে হবে মাত্র 7 দিনের মধ্যেই। আপনারা জানেন 14 তারিখে সময়সীমা রয়েছে যে ফাইনাল ইলেকটোরাল রোল প্রকাশ করার। যদি করতে না পারে তাহলে নির্বাচন ডিলে হয়ে যাবার প্রবল সম্ভাবনা। যদিও গতকালের বৈঠকের পর এখনো পর্যন্ত নির্বাচন কমিশন বলতে পারেননি যে তারা 14 তারিখের মধ্যেই বার করতে পারবেন কিনা। পশ্চিমবঙ্গের জাতীয় মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে জিজ্ঞাসা করেছিলেন যে কি পরিস্থিতি শেষ করা যাবে কিনা। তিনি বলেছেন সব
রাজ্যে সব জেলাগুলোতে হয়তো শেষ করা যাবে না বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। আমরা দেখবো এরপরে কি হয়। পরের গুরুত্বপূর্ণ যে সমস্ত মামলাগুলির শুনানি আগেই হয়ে গিয়েছে সেগুলো হাজিরা তথ্য এবং ভোটারদের থেকে নেওয়া কাগজ 2রা ফেব্রুয়ারির মধ্যে আপলোড করে দিতে হবে। যেগুলো তালিকা শুনানি অলরেডি হয়ে গিয়েছে, তাদের কাছ থেকে নথি যাচাই করা হয়ে নথি নেওয়া হয়ে গেছে, সেটা যাচাই করে 2রা ফেব্রুয়ারি অর্থাৎ সম্ভবত সোমবারের মধ্যে সেগুলোকে আপলোড করে দিতে হবে। একদম টানা রোস্টার বেঁধে দিয়েছে, মানে শনিবার থেকে শুরু, আজ থেকে শুরু, শনিবার রবিবার এই একেবারে 7 দিনের মধ্যে প্রত্যেক দিনে কি কি কাজ রোস্টার বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। এবং আরো গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেগুলো বলছি আপনাদের সামনে। আগামী 2-3 দিনের মধ্যে শুনানি কেন্দ্রে থাকা মাইক্রো অবজারভারদের সরিয়ে দিয়ে ভোটার তালিকার দেখভালের কাজে লাগানো হবে। তারা রোল অবজারভারদের সঙ্গে কাজ করবেন। মাইক্রো অবজারভাররা জেলায় জেলায় কাজ করতেন, তাদেরকে সরিয়ে দেওয়া হবে, তার কারণ সেই কাজটা তো 2-3 দিনের মধ্যে মিটে যাবে। তারা এবার রোল অবজারভারদের সঙ্গে স্ক্রুটিনির কাজ করবেন, অর্থাৎ যে সমস্ত তথ্যগুলো আপলোড মানে জমা পড়েছে সেই নথিগুলো ভেরিফিকেশনের কাজ তারা এবার করবেন। এবং শুনানির জন্য যে তথ্য আপলোড করা হচ্ছে সেগুলি মাইক্রো অবজারভাররা পরখ করে দেখছেন। অনলাইনে আপলোড হওয়া সেই নথি, তথ্য ও সিদ্ধান্ত এবার বিশেষ পর্যবেক্ষকরা সুপার চেকিং করবে। এইটা সব থেকে গুরুত্বপূর্ণ। কেন? আমি সেই সুপার চেকিং এর গল্প আপনাদের আগেই বলে দিয়েছি। এবং সেই সুপার চেকিং হচ্ছে, ধরুন যা ইচ্ছা তথ্য, ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য আপলোড করা হচ্ছে বলে আগের দিনই আমি বলেছি, এবং সেই তথ্যগুলোকে নিয়ে ধরুন অ্যাপ্রুভ, কেউ কোনো তথ্য না দেখেই অ্যাপ্রুভ করে দিচ্ছেন। কোনো ইআরও, কোনো এইআরও ইচ্ছাকৃতভাবে তাদের ওপর থেকে নির্দেশ রয়েছে যে টার্গেট রয়েছে এতগুলো ডেইলি কমপ্লিট করতে হবে, ডেইলি 3000 কমপ্লিট করতে হবে, তাতে চাই তুমি দেখো আর না দেখো। প্রমাণ রয়েছে, প্রমাণ দেখাবো আপনাদের সামনে, এভিডেন্স দেখাবো, চ্যাট ফাঁস হয়েছে, সেই চ্যাটের তথ্য আপনাদের সামনে দেখাবো। সেখানে বলা হচ্ছে যে 3000 ডেইলি করতে হবে, তাতে নট ভেরিফাইড এই অপশনটাই ক্লিক করো না, মানে সবগুলো ভেরিফাই করে পাঠিয়ে দাও, সেটা তোমাকে করতেই হবে। ভেরিফাই করো চাই আর তুমি না করো, তোমাকে সবগুলো ভেরিফাই করে 3000টা তোমায় কমপ্লিট করতেই হবে, এইরকম নির্দেশ দেখাবো। এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আপলোড করা নথি আপনি আপলোড করে দিলেন মানেই আপনি চিন্তামুক্ত, এমনটা মোটেই ভাবার কোনো কারণ নেই। আপলোড করা নথিগুলোকে সুপার চেকিং করবেন অবজারভাররা, অর্থাৎ একজনও অবৈধ ব্যক্তি যেন না ঢুকে পড়ে, তার মানে সুনিপুণ বন্দোবস্ত করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। কিন্তু নির্বাচন কমিশন যে বন্দোবস্ত করছে, তারা সেটা সফল হবেন কি হবেন না, আমাদের কাছে কি প্রমাণ? আমরা কি করে বুঝবো যে নির্বাচন কমিশন সঠিক ভাবে প্রত্যেকটি জায়গা ধরতে পেরেছেন? এই যে এত চুরি দুর্নীতি করার চেষ্টা চলছে, খবরে প্রকাশ আসছে যে ইচ্ছাকৃতভাবে ভুল নথি আপলোড হচ্ছে, তাহলে আমরা কি করে বুঝবো যে নির্বাচন কমিশন এই প্রত্যেকটি আপলোড হয়ে যাওয়া ভুল নথিগুলো সবগুলো ধরা পড়লো? এটা কিন্তু আমাদের কাছে বড় প্রশ্ন। নির্বাচন কমিশনের কোনো জায়গাও কেউ আর বিক্রি হয়ে গেছেন কিনা সে নিয়েও আমাদের প্রশ্ন থাকবে। তবে সেই প্রশ্নের উত্তর আমরা 14 তারিখে পেয়ে যাব। 14 তারিখে সংখ্যাটা বেরোলেই কত সংখ্যক আলটিমেটলি বাদ গেল, সেই সংখ্যাটা এমনিতে 58 লক্ষ আগেই বাদ গিয়েছে, এরপরে আরো কত বাদ যায় নতুন করে, সেটাতে দেখেই আমরা বুঝতে পেরে যাব যে আলটিমেটলি মোরারলেস আমাদের একটা এস্টিমেশন আছে, নিজেদের আছে, যেটা আমরা করে রেখেছি, সেটা আপনাদের সামনে জানাবো। তারপরে আমরা বুঝতে পারবো যে তাদের সঙ্গে আমাদের সংখ্যার কতটা কাছাকাছি মিল হলো। এই জায়গায় দাঁড়িয়ে ঠিক যে তথ্যটা আপনাদের সামনে দিচ্ছিলাম যে কেন নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তগুলো এতটা গুরুত্বপূর্ণ, তার কারণ জানেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল একটা মারাত্মক বিস্ফোরক একটা চ্যাট ফাঁস করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই চ্যাটটি। এই চ্যাটটিতে লেখা রয়েছে, প্লিজ সেন্সিটাইজ ইউর টিম নট টু ক্লিক not verified option under any circumstances as of now. In case of any confusion, please raise the issue with me or OC election. তারপরের 5 নম্বর প্যারা, the target of 3000 verification per day has to be met under all circumstances. আমি বাংলায় বলে দেবো, মেসেজ ফ্রম ADMG স্যার। অর্থাৎ এটা হচ্ছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাউথ 24 পরগনার তরফ থেকে এই নির্দেশিকা এসেছে বলে চ্যাটে একটা চ্যাট ফাঁস হয়েছে, শুভেন্দু অধিকারী সেটা সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। সেখানে লেখা রয়েছে যে দয়া করে এটি সকলকে জানিয়ে দিন যে নট ভেরিফাইড এই অপশনটিতে ক্লিক করা যাবে না কোনো অবস্থাতেই। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তাকে প্রশ্ন করতে হবে, এবং প্রত্যেক দিনের টার্গেট হচ্ছে 3000 ভেরিফিকেশন,
যে কোনো ভাবে সেটা মিট করতে হবে। অর্থাৎ যে আপনি ভেরিফাই চাই করলেন কি না করলেন, আপনি আপলোডটা ঠিকভাবে করলেন কি না করলেন, সেটার থেকেও বড় কথা হচ্ছে আপনি 3000 যেটা বলা রয়েছে সেটা করবেন। এবং নট ভেরিফাইড, এই কনফিউশনটাও একটা অপশন তাদের ছিল, যে ধরুন কাজের চাপে তারা আপলোড করেছেন কিন্তু নট প্রপারলি ভেরিফাইড বা এরকম কিছু একটা অপশন থাকে যেটা তারা সিলেক্ট করতে পারে। আমার কাছে তো অ্যাপ্লিকেশনটা নেই, অ্যাপটা নেই, আমি বুঝতে পারবো না, কিন্তু এটা পড়ে যেটা মনে হচ্ছে একটা নট ভেরিফাইড বলে একটা অপশন থাকে যে আমি তুলতে বাধ্য হলাম, কিন্তু I didn't get enough time to verify that person or the document that person has submitted. তো এইটা আমি করার অপশনটা সেটাও করা যাবে না। অর্থাৎ যা তুলেছো ফাইনাল ওটা আপলোড করে দাও। আমার এইখানেই কনসার্ন, যদি এইরকম নির্দেশিকা এসে থাকে তাহলে তো এটা অনেক এরকম এডিজির কাছ থেকে এসেছে। তাহলে এই নির্দেশিকাগুলো যে নির্বাচন কমিশন প্রত্যেকটি অ্যাড্রেস করতে পারছে কি পারছে না, সেইটা আমরা কি করে বুঝবো? এটা আমাদের কাছে বড় প্রশ্ন। এই জায়গায় দাঁড়িয়ে আমরা এখনো আস্থা রাখছি যে নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করছে বলেই আমরা বিশ্বাস রাখছি। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় দমে যাওয়ার তো পাত্রী নন। তিনি মানে মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে করবেন না, তিনি সামনে 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা, এই মাধ্যমিক পরীক্ষায় টিচারদের প্রয়োজন হবে এইটা দেখিয়ে সিইওর কাছে চিঠি পাঠিয়েছে, পর্ষদের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে যে যে সমস্ত টিচাররা তারা এই কাজে যুক্ত রয়েছে তাদেরকে ফেরত দিয়ে দিন। বুঝতে পেরেছেন? ইলেকশন কমিশন বলছে 7 দিনের মধ্যে সমস্ত কাজ শেষ করে ফেলতে হবে, এদিকে আবার 2 তারিখে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে বলে বলছে যে আমাদের ফেরত দিয়ে দিন। দেখুন, আমার বক্তব্য হচ্ছে যে পরীক্ষা ডেফিনেটলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু স্কুলও তো চলছিল, তার মানে স্কুলও তো চলছিল। আর এই বিষয়ে যদি কোনো বলার থাকতো, এটা নিশ্চিতভাবে একটা যুক্তিসঙ্গত প্রশ্ন ছিল, কিন্তু এটা তো সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন, এবং তার সিদ্ধান্ত পছন্দ না হলে হাইকোর্ট খোলা ছিল। এটা জল কোথায় গড়ায় জানি না, আগামী দিনে কোথায় গড়াবে। অর্থাৎ এটাকে নিয়েও এসআইআর প্রক্রিয়াটাকে আটকে দেওয়ার একটা চেষ্টা করা কিন্তু হতেই পারে। তো সেই দিকটাও কিন্তু আমাদের নজরে রাখতে হবে। এই জায়গায় আমি শেষের দিকে এসে আমি আপনাদের সামনে যে তথ্যটা দেবো এবার, সেই তথ্যটাও খুব একটা খারাপ নয়। তার কারণ হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের চেয়ে বৃদ্ধির হারে এগিয়ে রয়েছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বলছে কেন্দ্রের আর্থিক সমীক্ষা রিপোর্ট। অর্থাৎ অঙ্গ বঙ্গ কলিঙ্গ, অঙ্গ হচ্ছে বিহার, বঙ্গ তো পশ্চিমবঙ্গ, আর কলিঙ্গ হচ্ছে উড়িষ্যা, এর সঙ্গে যুক্ত হয়েছে ঝাড়খণ্ড। অর্থাৎ পূর্ব ভারতের এই প্রত্যেকটি রাজ্য, যদি পশ্চিমবঙ্গ বাদ দিয়ে 3টি রাজ্যর অর্থনৈতিক গতি, নেট অর্থনৈতিক গতি, গ্রস নয়, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি নয়, এটা নেট, সেই নেট অর্থনৈতিক গতির হার এই পড়শি 3টি রাজ্যের থেকেও পিছিয়ে আমাদের এই রাজ্য। এবং এখানে যে 3টি জায়গাতেই অন্য 3টি জায়গাতেই বিজেপি রয়েছে এমনটা মোটেই নয়। যেমন ঝাড়খণ্ড এবং ঝাড়খণ্ডে বিজেপি নেই, উড়িষ্যা এবং বিহারে মিলিজুলি সরকার, আর উড়িষ্যাতে রয়েছে বিজেপি। তা সত্ত্বেও দেখুন, ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের সরকার পর্যন্ত অর্থনীতির বৃদ্ধির হারে নেট সেটা পশ্চিমবঙ্গকে এগিয়ে গিয়েছে। আমাদের রাজ্যের অবস্থান জানবেন, আমি আপনাদের একটা লিস্ট দেখাচ্ছি। এই লিস্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে দেখুন, তামিলনাড়ুর বৃদ্ধির হার নেট এনএসডিপি বলে, নেট স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, সেটা 2024-25-এ সব থেকে হাইয়েস্ট হচ্ছে তামিলনাড়ু 15%, উত্তরপ্রদেশ তারপরে, যে উত্তরপ্রদেশ নিয়ে এত সমালোচনা, 12.64%, মহারাষ্ট্র 11.85%, কর্ণাটকা 12.79%, অন্ধ্রপ্রদেশ 12.28%, বিহার ভাবুন, বিহারও কত উপরে ভাবুন, 13.07%, ওড়িশা 13.04%, ঝাড়খণ্ড 10.88%, ওয়েস্ট বেঙ্গল 9.86%। তার নিচে কে কে রয়েছে? দিল্লি। দিল্লি তো কোনো স্টেট নয়, এটা ইউনিয়ন টেরিটরি। তো দিল্লির কথা অনেক সাইজে ছোট, সেই অনুযায়ী তো দিল্লি গ্রোথ অনেক ভালো বলবো। তো দিল্লিটাকে এখানে হিসাবে ধরলে ভুল হবে। তো দিল্লি যদি বাদ দেন তাহলে পশ্চিমবঙ্গের পরে রয়েছে পাঞ্জাব। আম আদমি পার্টি এতদিন ধরে মানে রয়েছে আর কি, ওই সেখানে 9.12%। দিল্লিটা হাতছাড়া হয়েছে, এবার পাঞ্জাবটা হাতছাড়া হবে, মানে পশ্চিমবঙ্গের থেকে পিছিয়ে রয়েছে পাঞ্জাব। বুঝতে পারছেন? মানে অবিজেপি শাসিত রাজ্যগুলির অর্থনীতির গতির হাল
অত্যন্ত খারাপ, তার মূলত কারণ হচ্ছে করাপশন। এই দুটি স্টেট দেখলেই বুঝতে পারবেন, একটা পাঞ্জাব, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আর দুটি যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের মানে একজনের তো মুখ্যমন্ত্রী জেলে চলে গেছেন দিল্লির, আহ, আর একজন হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধেও বা তার দলের বিরুদ্ধেও মানে বুড়ি বুড়ি অভিযোগ আর কি। আর তার দলের অনেক ইতিমধ্যে জেল যাত্রাও হয়ে গিয়েছে। তো দেখুন, এত করাপশনের জন্য এবার আপনাকে বলুন যে কেন বিজেপি দাবি করবে না যে ডবল ইঞ্জিন? কেন দাবি করবে না? কারণ অর্থনীতির গতির চাকা এই মুহূর্তে ভারতও মানে কিভাবে দ্রুত গতিতে ছুটছে আপনারা জানেন। ভারতের অর্থনীতির বৃদ্ধির পূর্বাভাস এবং কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের অর্থনীতি এই ডোনাল্ড ট্রাম্পের এই তীব্র অসহযোগিতার জন্যেও থাকা সত্ত্বেও, ভেনিজুয়েলার মতো ইস্যু হওয়া সত্ত্বেও কিন্তু, এবং ইরানের মতো এই ইরান আমেরিকা কনফ্লিক্টের সত্ত্বেও ভারতের অর্থনৈতিক গতির চাকা এগিয়ে চলেছে। সেখানে পশ্চিমবঙ্গের অর্থনীতির গতির চাকা স্তব্ধ এবং রুদ্ধ হয়ে যাচ্ছে। এই কারণেই ডবল ইঞ্জিন বলার সুযোগ পেয়ে যায় বিজেপি। তো যাই হোক, আমাদের পরিবর্তনটা প্রয়োজন। পরিবর্তনের তাগিদটা আমরা প্রত্যেকে অনুভব করতে পারছি, কিন্তু এই জগদ্দল পাথরটা কোনো এক ব্যক্তি, এক রাজনৈতিক দল মিলে কেউ করতে পারবে না। এই জগদ্দল পাথরটাকে সরিয়ে ফেলতে পারবে না। এর জন্য আমাদের প্রত্যেকের ইনভলভমেন্ট প্রয়োজন। কেউ অ্যাক্টিভলি করছেন, কেউ প্যাসিভলি করছেন, কেউ রাজনীতিতে পলিটিক্যাল পার্টির মধ্যে নাম লিখিয়ে করছেন, কেউ ইউটিউবের মাধ্যমে করছেন, কেউ কমেন্টে মাধ্যমে করছেন। তো আপনাদেরও রিকোয়েস্ট, আপনারা জানেন কি যে এই সমস্ত তথ্যগুলো রাজনৈতিক নেতৃত্বরা কালেক্ট করেন হাওয়াটা বোঝার জন্য, সমীক্ষক সংস্থারা কালেক্ট করেন হাওয়াটা বোঝার জন্য। তা সেই কারণে কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের এই কমেন্টগুলো না এখন একটা এআই এর মাধ্যমে সেগুলোকে সামারাইজ করা যায় যে আপনারা কোন টোনে কথা বলছেন। সেইগুলো থেকে কিন্তু একটা প্রেডিকশন যায়, সমীক্ষার ফল মানে যায়, এবং সেখান থেকেই কিন্তু পরিবর্তনের হাওয়ার একটা দিক নির্দেশ করে। তো সেই কারণে শুধুমাত্র একা কোনো রাজনৈতিক দল, শুভেন্দু অধিকারী একা বলবেন কিংবা সুজন চক্রবর্তী বললেই রাজ্যে পরিবর্তন আসবে না। আপনাদের প্রত্যেকের কমিটমেন্ট না থাকলে, ঠিক যেমন বাংলার প্রত্যেকের কমিটমেন্ট ছিল বলে সিপিএম এর জগদ্দল 34 বছরের পাথরটা সরানো গেছিল, আজকে আপনাদের কমিটমেন্ট সেটা ঘরে বসে হলেও অন্তত ইউটিউবে কমেন্টের মাধ্যমে করতে হবে। তার কারণ আপনারা জানেন যে কিভাবে মানে মানুষ জাগছে, তার কারণ আপনার গণতান্ত্রিক রাইট প্রয়োগ করার সম্পূর্ণ অধিকার আপনার রয়েছে, এবং সেই অধিকার যদি আপনি না প্রয়োগ করেন তাহলে আপনি নিজের কাছে নিজেকে কোথাও লুকাচ্ছেন বা কোথাও গিয়ে আপনার শির দ্বারাটা ভঙ্গুর হয়ে গিয়েছে। আশা করি আমার দর্শক বন্ধুদের কারোর সেটা হয়নি। আপনারা লিখুন, আপনারা সমর্থন করুন, আর যারা প্রত্যক্ষ একেবারে প্রকাশ্যে এসে আপনাদের জন্য একেবারে গলা ফাটায় আপনাদের জন্য, নিশ্চিতভাবে তাদের পাশে থাকুন। যারা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন কাজের চাপে, একটু সাবস্ক্রাইবের বাটনটা প্রেস করে তারপরে ভিডিওটা ক্লোজ করবেন। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানেই।